গোঘাটে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো সেদিকে। এবং জগন্নাথ মন্দিরের থেকেও জায়গায় ভোগঘর থেকে শুরু করে এটা আরো বড় হবে। সব মানুষ দেখতে যাবে, পুণ্য করতে যাবে। আপনাদের এখানে বলাগড়ে সবুজ পার্ক করে দেওয়া হয়েছে। তারকেশ্বর বিখ্যাত জায়গা, সবাই যায়, খুব জাগ্রত জায়গা। ফুরফুরা শরীফ জাগ্রত জায়গা, সবাই যায়। এখানে অনেক চার্চ আছে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে সব কিছু। ইমামবাড়া হসপিটালেও আমরা উন্নয়ন করেছি। এখানেও দাতা সাহেবেরও মসজিদ আছে, মাজার আছে। আমি আপনাদের সকলকেই, সর্বধর্মের সকলকেই আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমার জীবনে জয়রামবাটি কামারপুকুর আসাটা একটু আশ্চর্য। আমি আরামবাগের মিটিংয়ে কিছুটা আপনাদের বলেছিলাম। আমাদের একটা মিটিং ছিল চমকাইতলা। আগে গোঘাটে মানুষ বেরোতে পারতো না সিপিএমের অত্যাচারে। কাউকে ঘরে থাকতে দেওয়া হতো না, নাপিত বয়কট করা হতো, সামাজিক বয়কট করা হতো, হাত কেটে দেওয়া হতো, পা কেটে দেওয়া হতো, জমি দখল করা হতো। অত্যাচারের শেষ ছিল না। মনে রাখবেন, এখান থেকে একটা রাস্তা আছে গড়বেতার চমকাইতলা পর্যন্ত, একটা সুড়ঙ্গ তৈরি করেছিল সিপিএম। ওখানে লোক খুন করে ওই সুড়ঙ্গ দিয়ে পুরো নদীতে ভাসিয়ে দিত। আমি চমকাইতলায় পার্টির মিটিং করতে এলাম। আমার সাথে তখন তদানীন্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাজাও ছিলেন, আর আমি রেলমন্ত্রী ছিলাম। আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হলো, আমাদের মাইক ভেঙে দেওয়া হলো, আমাদের বাসগুলোকে ভেঙে দেওয়া হলো। আমি নিজে তারপরে ছুটে গেলাম, গিয়ে অজিত পাজাকে উদ্ধার করে নিয়ে এলাম। দেখলাম চারিদিকে শুধু গুলি চলছে আর গুলি চলছে। আমি এসব দিন ভুলে যাইনি। আমি কৃতজ্ঞ একটা কথায়, সেদিন আমাদের থাকার জায়গা ছিল না। জয়রামবাটি কামারপুকুর থেকেই ওরা আমাদের বলল, পাশেই দেখুন একটা মিউনিসিপ্যালিটি ছোট্ট গেস্ট হাউস আছে, একটা দুটো রুম আছে, আমরা সেখানেই ছিলাম। আর একটা ব্যাপারে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে আমাদের সারদা দেবীর যেখানে যেখানে মন্দির আছেন, মায়ের মন্দির, তারা খুব ভালো কাজ করে। আপনারা জানেন, সিস্টার নিবেদিতার বাড়ি আমি অধিগ্রহণ করেছি, মায়ের বাড়ি আমি সংরক্ষণ করে পুরো সম্মান দিয়েছি। আপনারা জানেন, স্বামী বিবেকানন্দের বাড়ি দখল হয়ে যাচ্ছিল, ওটা আমি অধিগ্রহণ করিয়েছি। এবং দার্জিলিংয়ে যে বাড়িতে নিবেদিতার মৃত্যু হয়েছিল, সেই বাড়িটাও আমি নিয়ে নিবেদিতা স্মৃতি কমিটিকে দিয়ে দিয়েছি। দক্ষিণেশ্বর স্কাই ওয়াক করে দিয়েছি, দক্ষিণেশ্বর মন্দির সাজিয়ে দিয়েছি, বেলুড় মঠে অনেক জেটি করে দিয়েছি। গেস্ট হাউস থেকে শুরু করে, জেটি থেকে শুরু করে, এমনকি মা তারাপীঠে গেলেও দেখতে পারবেন সতীপীঠ পুরো সাজিয়ে দিয়েছি, কঙ্কালীতলাও সাজিয়ে দিয়েছি, ফুল্লরাও সাজিয়ে দিয়েছি। এরকম সারা বাংলা জুড়ে অজস্র কাজ আমাদের আছে। কিন্তু আমি কেন মনে করছিলাম জয়রামবাটির কথাটা, তার কারণ আমি আগের দিন এলাম, এই গোঘাটের পাশেই বাঁকুড়া শুরু হচ্ছে বিষ্ণুপুর। আমি এলাম একটা মিটিংয়ে গোপীনাথপুর শিহরে। তখনকার দিনে যারা ছিলেন তারা কেউ আছেন এখানে? এসছেন? আমি গিয়ে দেখলাম প্রায় 1010 লোক সেখানে জমায়েত হয়ে এক জায়গায় কথাবার্তা বলছেন। আর যখন আমি ফিরে গিয়ে দেখলাম, আমার কাছে খবর এলো রাত 2টোর সময় ওই গ্রামটা সিপিএম দখল করে নিয়েছে এবং সবাইকে ঘর থেকে মেরে কেটে খুন করে ভাসিয়ে দিয়েছে। শুনুন, আমি যখন কিছু বলি আমার সাথে একটা এভিডেন্স থাকে।
অনিন্দ জানা তখন আমার সাথে সাংবাদিক ছিল, মেদিনীপুরের আমার সাথেও ছিল। আমরা রাতে বেরোলাম, রাত্রির 1টায়। সুদীপ্ত আমায় বলছে, এত রাত্রে তুমি রিস্ক নিচ্ছ? আমি বললাম, মানুষ বিপদে পড়লে তো রিস্ক নিতেই হবে। আমরা রাত 1টায় বেরোলাম, এলাকা দিয়ে যাচ্ছি, গা ছমছম করছে, পুকুরের মধ্যে কাদায় গলা পর্যন্ত ডুবিয়ে আছে লুকিয়ে কেউ। আমাদের দেখে বলছে, দিদি দিদি আমরা এখানে লুকিয়ে আছি, আমাদের দেখতে পেলে মেরে ফেলবে। আর দেখছি চারিপাশে মদ আর মাংস রান্না হচ্ছে আর মদের ফোয়ারা উঠছে। সেই সিপিএমের হারমাদরাই আজকে বিজেপির সবচেয়ে বড় হারমাদ। এটা মাথায় রাখবেন, এটা ভুললে চলবে না। তৃণমূল কংগ্রেস ছোটোখাটো ভুল করলে 2টো থাপ্পড় দেবেন, সমঝে নেবে, এ অধিকার আপনাদের কাছে আছে। কিন্তু সিপিএম যে বড় ধরনের গুন্ডা, বিজেপি যে বড় ধরনের গুন্ডা, ওদের হাত থেকে আর বাঁচতে পারবেন না। এবং আপনারা দেখেছেনও, 1-2টো ক্ষোভ ছিল, আমরা অ্যাকশনও নিয়েছি। আমি চাই মানুষের স্বার্থে মানুষের কাজ করতে। আমি কারো কোনো স্বার্থ বুঝতে চাই না। আমি একটাই স্বার্থ বুঝি, সেটা হচ্ছে মানুষের স্বার্থ। আমি কেন জয়রামবাটি কামারপুকুরের কথা বলছিলাম, অনিন্দ জানা তার পরের দিন একটা লেখা লিখেছিল, শিহরে গেলে শিহরিয়া যায়। আমার এখনো মনে আছে। আমি তার পরের দিন এখানে এলাম, আমি দেখলাম যারা ঘর ছাড়া জয়রামবাটি কামারপুকুরের, তারা সেখানে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকেই তাদের খাবার দাবার দেয়া হচ্ছে। আমি তাদের মনে করব না তো কাকে মনে করব? আমি সেই জন্যই বারবার করে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করে বলছি, ওনারা অনেক মানুষের কাজ করে। হ্যাঁ, কেউ কেউ করে না, সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে। 1-2টো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়। স্কাই ওয়ার্কের কাজ চলছে, দেখবেন আর 2-1 মাসের মধ্যে ওই কাজটাও হয়ে গেছে। আমি কথাগুলো বললাম এই কারণে, কিছু ঘটনা যা আমার মনে থাকে আমি আপনাদের মনে করিয়ে দিই। গোঘাট অঞ্চলের মানুষ, আরামবাগ অঞ্চলের মানুষ, যে মেয়েটি আপনাদের দাঁড়িয়েছেন, একটি সাধারণ ঘরের মেয়ে, মিতালি বাগ, খুবই সাধারণ ঘরের মেয়ে, নিচু থেকে পড়াশুনো করে উঠে এসছে, উচ্চশিক্ষাও করেছে। কেন দাঁড়াবে না সমাজের সবাই? তাই আপনাদের বলবো, ওকে আমি টিকিট দিয়েছি এমনি এমনি নয়।
আমরা ওকে টিকিট দিয়েছি জেতবার জন্য। আমরা চাই বাউরি সমাজ, বাগদি সমাজ, মতুয়া সমাজ, রাজবংশী সমাজ, সংখ্যালঘু সমাজ, অন্যান্য সকল কমিউনিটি, ভূমিজ সমাজ সবাই মিলে আমরা একসাথে কাজ করব। আদিবাসী সমাজ আমাদের যেন নিজেদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না হয়। মোদিবাবু ভোট চাওয়ার কথা বলে কি বলছেন? বলছেন বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, এটা আমার গ্যারেন্টি, মানে মোদিবাবুর গ্যারেন্টি। আপনারা এটা বিশ্বাস করেন? উনি আপনাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, অ্যাকাউন্টে দিয়েছিল? 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 50,000 টাকা দিয়েছিল। তাহলে মোদিবাবুর গ্যারেন্টি, আমি মোদিবাবু কথাটা বলছি না, গ্যারেন্টি মিন্স 420, নো গ্যারেন্টি মিন্স 420, আর গ্যারেন্টি মিন্স বিজেপির 420। বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস দিয়েছে আপনাদের? গ্যাসের দাম কত? কত টাকা দিয়ে গ্যাস কিনতে হয় মা বোনেদের? তাহলে যে বলছে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, তার মানে 420 ভো কাটটা, ভোটের বাক্সে পুরো কাটটি করে দিন। এরপর বলছে বিনা পয়সায় রেশনে চাল দিচ্ছি। চাল উনি দেন না, আমরা দিই। ওনারা 1 পয়সাও দেয়নি, মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে। যা বলছে সেটা করে না, ওটা সাজিয়ে দিচ্ছে। এমনকি নিচে বিজ্ঞাপনের প্রচারকের নাম নেই, প্রকাশকের নাম নেই। আমি জানি না ইসি কি করে এটাকে অ্যালাউ করলেন। শুধুমাত্র মনে হচ্ছে যেন সংবাদপত্রের সংবাদ। এত টাকা বিজেপি পেল কোথায়? 100 দিনের কাজে টাকা দেওয়ার টাকা ছিল না। 3 বছর মানুষগুলোকে টাকা দেয়নি। গরিব লোকের জন্য টাকা নেই, কাঁচা বাড়ি করবার জন্য টাকা নেই। আর মোদিবাবু নিজের প্রচার করবার জন্য টাকা আছে, ইউটিউবে টাকা আছে, সংবাদ মাধ্যমে টাকা আছে, চ্যানেলে টাকা আছে। ঘুম থেকে উঠেই মিথ্যে কথা শুনতে হয়, গল্প করছে। আর বাঙালিরা সব মোদিবাবুর সাথে, কেউ নেই। বাঙালিরা তোমাদের পছন্দ করে না। অ্যাড দিয়ে হয় না, এটা মন দিয়ে হয়, এটা হৃদয় দিয়ে হয়। কার জন্য কি করেছেন? সন্দেশখালীর মা বোনেরা নয়, দুটো ভিক্ষে দিয়েছেন, তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন। লজ্জা করে না? মহিলাদের কলঙ্ক। বিজেপি সন্দেশখালীর যে কলঙ্ক আজীবন মানুষ মনে রাখবে। এরা চক্রান্ত করে। দেখবেন মাঝে মাঝেই একটা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয়। পুতুল মানে পুতুল ওদের ভাষায়, আমাদের ভাষায় আমাদের দেবতা। সরিয়ে দিয়ে এবার হিন্দু মুসলমানে লাগিয়ে দিল, আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল, দিয়ে বলবে রাস্তা ব্লকেট করলো, তাদের তো দোষ নেই, সেন্টিমেন্টে থাকতেই পারে। আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার। সন্দেশখালী ব্যর্থ হবার পর বিজেপির এটাই প্ল্যান, মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা। এটা করতে দেবেন না, কোনো জায়গায় যেন না হয়। যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে, মাথায় রাখতে হবে। একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে আমরা দেবতা এনে দেবো। আমরা আপনাদের মতো অসম্মান করি না, আমরা দেবতাদের সম্মান করি, সে যে দেবতাই হোক। তাহলে বুঝলেন, রেশনের চাল মোদি দেয় না, কলের জল আমরা পৌঁছচ্ছি মোদি দেয় না, কন্যাশ্রী মোদি দেয় না, সবুজ সাথী সাইকেল মোদি দেয় না, স্মার্ট কার্ড মোদি দেয় না, স্মার্টফোন মোদি দেয় না, লক্ষ্মীর ভান্ডার মোদি দেয় না,
ছাত্র যুবকদের চাকরি মোদি দেয় না, মেয়েদের বিয়ে না হলে টাকা দেয় না, কৃষকদের আমরা 10,000 টাকা দিই, শ্রমিকদের দিই, মজদুরদের দিই, আমরা গরিব মানুষদের দিই, আদিবাসীদের ভাতা দিই, জয় ত্যোহার আছে, আমার তপশিলি বন্ধু আছে, সব আছে। আমরা বলেছিলাম 21 ইলেকশনের আগে আমরা যেটা বলি সেটা আমরা করি, কারণ আমি মনে করি কথা রাখাটা মানুষের কাজ। আমি যে মানুষকে ভোটটা চাইলাম যেটা বলে, আমি যদি মানুষকে বিট্রে করি, মানুষের কোনোদিন আমায় বিশ্বাস করবে? কোনোদিন করবে না। তো আমি কেন তার মধ্যে পড়ব? আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো আমরা জিতলে, 6 মাসের মধ্যে করে দিয়েছি। না তা হবে না, একটু কম হবে। এখন জিজ্ঞেস করুন, इस बार 200 पार होगा? 200 पार नहीं होगा। इस बार एपार ओपास धपास माने पोगार पार হবে। আসছে না, মোদি এবারে জিতবে না। মোদি হাওয়া উধাও, নোটবন্দি, মানুষের উপর অত্যাচার, সংবিধান ভেঙে দেওয়া, সর্বধর্ম ভেঙে দেওয়া, মানুষের উপর অত্যাচার করে এই লোকটাকে আর কেউ বিশ্বাস করে না। মনে রাখবেন, কেউ না, মা না, বোন না, ভাই না, আদিবাসী না, শ্রমিক না, কৃষক নাই। ताई इस बार इंडिया जोट का सरकार, इस बार इंडिया जोट का सरकार, इस बार इंडिया जोट का सरकार আমরা সবাই মিলে করব। বাংলায় দয়া করে ভুলেও কেউ কংগ্রেস আর সিপিএম কে ভোট দেবেন না, কারণ ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একাই 100 এবং তৃণমূল কংগ্রেসের ভোট ভাগ হলে বিজেপির লাভ হবে। বিজেপির টাকা দিয়ে এদের দিয়ে এগুলো করাচ্ছে, আপনারা এটা শুনবেন না। আর ইলেকশনের সময় হাতে কিছু কিছু টাকা দেবে, প্যাকেট দেবে, যে গুনে নেবেন 15 লাখ আছে কিনা, না থাকলেই বলবেন 15 লাখ দাও। আর তা নাহলে যেটুকু পাবেন সবাইকে বলে দেবেন আমাকে এইটা দিয়েছে জানো তো ভোটের জন্য, কিন্তু ভোটটা আপনি টাকায় দেবেন না, ভোটটা আপনি নিজের জন্য দেবেন। তাহলে লোকে কি বলছে, অলি গলি মে সোর হ্যায়। এই তো আমার থেকে আপনারা, এদের থেকে আপনারা অনেক স্মার্ট। অলি গলি মে সোর হ্যায়, অলি গলি মে সোর হ্যায়, अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। বলুন তো যদি না হারে তাহলে অমিত শাহ কেন বলতে যাবে আপনারা শেয়ারে টাকা বাড়ান, পরে লাভ পাবেন? শেয়ার ধস হয়ে গেছিল, তাই নিজেদের টাকা দিয়ে শেয়ারে জমা করছে। ওই শেয়ার যারা টাকা জমাবে তার সব ধসে নামবে, ধসে চলে যাবে। অমিত শাহ ইলেকশন চলাকালীন এ কথা বলতে পারে না, এটা ভায়োলেশন অফ দ্য কোড অফ কন্ডাক্ট। আমি পরিষ্কার বলছি, যে শেয়ারে টাকা রাখবেন কি না রাখবেন আপনাদের ব্যাপার। আমি কখনো এটা বুঝিও না, আমি করিও না, বাট জেনে রাখুন মোদি সরকার আসছে না, মোদি সরকার আসছে না, মোদি সরকার আসছে না। তাই অমিত শাহকে বাধ্য হয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। এই কদিন বক বক বেশি করবে, অনেক গন্ডগোল করবে, দাঙ্গা লাগাবার চেষ্টা করবে। দয়া করে কেউ কোনো দাঙ্গায় যাবেন না, মাথা গরম করবেন না, শান্তিতে ভোটটা দেবেন। সকাল সকাল নিজের ভোট দেবেন। তোমার চিহ্ন কত? আমার প্রার্থী চিহ্ন হচ্ছে 2। 2 মানে ভিক্টরি। ওই দেখো মায়েদের 7 বাজছে। কি খেলা হবে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, মা বোনেরা খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে। চাকরি বাকরি বাংলায় ঢেলে হচ্ছে,
চাকরি খেকো বাঘ শুনেছেন, মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন। 10 লক্ষ চাকরি আমি রেডি করে রেখে দিয়েছি। এই বিজেপির লোকগুলো, সিপিএম আর কংগ্রেস এখানে মিলে আমাদের চাকরিগুলো করতে দিচ্ছে না। যারা চাকরি করছে তাদের চাকরিও কেড়ে নিচ্ছে। এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না। তাই মা বোনেদের বলবো, এই লড়াইটা ভালো করে লড়বার জন্য। বাংলায় দেশকে স্বাধীন করেছিল, আর বাংলায় মোদী সরকার বদলাবে। তাই মা ভাই বোনেদের বলবো, মা বোনেরা একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, একটু দোয়া, আর ভাইরা একটু তালি, একটু তালি মায়েদের সমর্থন করে। তার কারণ আগামী দিন মোদী যাক, দেশ থাক, ধর্ম থাক, মোদী যাক, মানুষ থাক, মোদী যাক, মনুষ্যত্ব থাক, মোদী যাক, শান্তি থাক, দাঙ্গা যাক, মানুষ বাঁচুক, দেশ বাঁচুক, সংবিধান বাঁচুক। আর তা নাহলে আগামী দিন কাউকে রক্ষা করবে না, আর কোনো ইলেকশন হবে না, এটাই শেষ ইলেকশন হয়ে যাবে। সংবিধান বলে আর কিছু থাকবে না, আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা মাথায় রাখবেন, এটা খুব সিরিয়াস ইলেকশন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জোহার, জয় আমার তপশিলি বন্ধুরা, এবং জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। 5 মিনিট টাইম নেব, কারণ আমরা এখানকার যারা লোকাল শিল্পী, আমরা তাদের সাথে, শিল্প না থাকলে সংস্কৃতি হয় না, আর সংস্কৃতি না থাকলে শিক্ষা হয় না, আর শিক্ষা না থাকলে সভ্যতা হয় না, আর সভ্যতা না থাকলে মানবিকতা হয় না। সব ধর্মের একটাই কথা, সবাইকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকুক। তাই আমরা আসুন আদিবাসী ভাই বোনেদের সাথে এখানকার তাদের যে সংস্কৃতি, তার সাথে একটু পা মেলাই।